বাম কংগ্রেস এবং আইএসএফ এটাকে হলে অনেকটা ভালো হতো বলছি, এখনো বলছি, আমি তখনও বলেছি, ভোট চলাকালীন মাঝে বলেছি আমরা যে আমরা স্টিচ করতে চাইছি। 2026-এ কতটা আপনি প্রস্তুত যে বাম ঘুরে দাঁড়াবে, লস্ট কেস বাম? আমি এই গোটা ভোটে যত না বিজেপি গাল দিয়েছেন তার থেকে বেশি সিপিএম কে গাল দিয়েছেন। বিজেপি এবং তৃণমূল মোদী পর্যন্ত এসে সিপিএম কে গাল দিয়েছে। আমরা সিপিএম এর জ্বালাটা আছে। মমতা খুব কায়দা করে মাঝে মধ্যে আমি ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়াতে নেই। সুতরাং এই যে লুকোচুরি খেলা খেললো, ইন্ডিয়া ব্লকের পক্ষে যে আবহাওয়া গোটা দেশে গড়ে উঠেছিল সেটা অ্যাডভান্টেজ তৃণমূল পেল, যতটা না কংগ্রেস বা লেফট পেল। নমস্কার, আমি শিবম। লোকসভা নির্বাচনে যে ফল এসছে তা নিঃসন্দেহে বামেদের কাছে প্রত্যাশিত ছিল না। সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে একাধিক জায়গায় আত্মসমালোচনা হচ্ছে, বিশ্লেষণ হচ্ছে, কিছু ফেসবুকে পোস্টও আসছে। সামগ্রিক ব্যাপার নিয়ে কি ভাবছেন? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যে ফলাফল এসছে এবং সামগ্রিকভাবে এই রেজাল্ট আপনি কিভাবে দেখেন? প্রথমত হচ্ছে দেশের নিরিখে আমরা যেটা চেয়েছিলাম, আমাদের পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছিল যে দিল্লির মসনদ থেকে বিজেপিকে সরাতে হবে। সেক্ষেত্রে গোটা দেশের মানুষ, বিশেষত উত্তর ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারতের সঙ্গে যে রোলটা প্লে করলো, ভূমিকা পালন করলো, সেটা আমাদের কাছে শিক্ষণীয়। যারা আমরা মনে করি বাঙালির অনেক উন্নাসিকতা দেখায় আর উত্তর ভারতের লোকজন কীরকম সব, তা নয়, অনেক বেশি রাজনৈতিক সচেতনতা পরিচয় দিয়েছে। আবার উল্টো দিকে পূর্ব ভারতে খুব একটা ভালো হলো না, উড়িষ্যা ইন পার্টিকুলার। সেটা বিজেপিকে বাড়তিরা সাহায্য করলো, নাহলে উড়িষ্যা এরকম কেউ এক্সপেক্ট করেনি। পশ্চিমবঙ্গে এটা অনেকটা এক্সপেক্টেড ছিল যে বিজেপির হাওয়া পাতলা হচ্ছে, আমরা বলছিলাম। কিন্তু আবার তৃণমূল একটা বড় করে বিজেপিকে দেখাচ্ছিল, কারণ সে ওই যে বাইনারিটাকে রিইনফোর্স করতে চায়, মিডিয়া তাই করছিল। গোটা লড়াইটা হচ্ছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। সেখানে বাম এবং কংগ্রেস আমরা সমঝোতা করে লড়ছিলাম। আমরা প্রচারের মধ্যে একটা দাগ কাটার চেষ্টা করেছিলাম। খুব ভালো হতো যদি বাম, কংগ্রেস, আইএসএফ, এমনকি অন্যান্য বাম, সিপিএমএল এর মতো সব শক্তিকে যেটা আমরা একসঙ্গে করতে চেয়েছিলাম, তাহলে অনেকটা বেশি ক্রেডিবল একটা অল্টারনেটিভ আমরা হাজির করতে পারতাম, যেটা অন্যত্র হয়েছে। কারণ এটাকে বলে অপোজিশন ইউনিটি ইন্ডেক্স, OUI। তো আমরা সেই OUI-টা যখন অ্যাচিভ করতে পারলাম না সেরকম, তাতে যে গুণগত পরিবর্তন হওয়ার দরকার ছিল, যতটা শক্তি লাগে বিরোধীদেরকে এককাট্টা হয়ে সামনে মানুষের সামনে যেতে, ভরসাস্থল হওয়ার জন্য, ততটা হলো না। এটা ভোটের পর আরও বার বোঝা গেল। ভোট চলাকালীন আমাদের প্রার্থী তালিকা, কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা, উভয় কর্মীদের মধ্যে যেভাবে একভাবে নেমে পড়া, যেটা মিডিয়াগুলোতেও তোমরা অবজার্ভ করেছো, তাতে একটা হই করে প্রচার হচ্ছিল। সেটা নির্বাচনের সবটা ওটাতে হয় না। আমরা বারবার বলছিলাম, একদম তলায় গিয়ে যেটা বুথ রক্ষা করা, বুথে কাজ করা এবং ধারাবাহিক কাজকর্মের মধ্য দিয়ে মানুষের মন জয় করা, সেই ব্যাপারে একটা ঘাটতি থেকেই গেছে। আমরা যেটা স্থানীয় যে সমস্ত ইস্যুগুলো সামনে উঠে এলো, সেগুলোকে ধরা এবং তার মধ্যে প্রচার করা। ভোটের সময় জানা গেল, কেন ভোটের আগে থেকে তাহলে মানুষের মধ্যে এই জ্বালা যন্ত্রণা ছিল, সেটা কেন হলো না। আরেকটা হয়েছে, এত বেশি এটা পার্লামেন্ট ইলেকশন ছিল বলে এবং বিজেপি 400 পার বলে এমন আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছিল, সেখানে এই স্থানীয় বা রাজ্যের যে ইস্যুগুলো ছিল, ধরো দুর্নীতি, যেগুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছিলাম, সেটা অনেকটা তাকে রেখে দেওয়ার মতো হয়েছে। এটা আগে 26 আসুক, তারপর দেখা যাবে। কারণ এই ভোটে তো এই সরকারকে, আর এরা প্রচার করছে আমরা তো আছি, এই যে স্কিমগুলো আছে বন্ধ হয়ে যাবে, যে সুযোগগুলো আছে বন্ধ হয়ে যাবে, মারামারি খুনোখুনি যেটা চলছে, আমরা আছি, তোমাদের তাহলে কে রক্ষা করবে? আমরাই করবো, নাহলে মারলে আমরাই মারবো। এটা স্টেট গভর্নমেন্টে থাকার যে অ্যাডভান্টেজ বা পঞ্চায়েতের সিস্টেমের সঙ্গে যে অ্যাডভান্টেজ, সেটা তৃণমূলের দিকে ছিল। এবং ইন্ডিয়া ব্লকের যে সাফল্য হলো গোটা দেশে যতটুকু হলো, পশ্চিমবঙ্গে প্রথমত AICC এবং তারা PCC-কে যেভাবে মাঝখানে ডিনাউন্স করলো বা পুরো সাহায্যের হাত বাড়িয়ে দিল না, আবার একটা অনেকটা মনোরঞ্জনের স্থানীয় ব্যাপার, সরহদীয় ব্যাপার নয়। আর মমতা খুব কায়দা করে মাঝে মধ্যে আমি ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়াতে নেই। সুতরাং এই যে লুকোচুরি খেলা খেললো, তাতে ইন্ডিয়া ব্লকের পক্ষে যে আবহাওয়া গোটা দেশে গড়ে উঠেছিল, সেটা অ্যাডভান্টেজ তৃণমূল পেল, যতটা না কংগ্রেস বা লেফট পেল। কোথাও গ্রাউন্ড রিয়েলিটিতে দুর্নীতি সহ সন্দেশখালী একাধিক ইস্যু তো অ্যারাইজ হয়েছিল ভোটের আগে। এটা কি বোঝা সম্ভব হয়নি আপনাদের যে এগুলো আসলে ইস্যুই নয় কোনো? না, প্রথমত হচ্ছে সন্দেশখালীকে বিজেপি একতরফাভাবে ওটা একটা বাইনারি তৈরি করার জন্য হিন্দু মুসলমান, জেহাদি, বাংলাদেশি, রোহিঙ্গা, এটা প্রথম থেকে বলছিলাম। ইনফ্যাক্ট আমরা বলছিলাম না, সেটা কেন করা হবে? ওটা দুর্নীতির একটা অংশ বলতো, জমি লুটের একটা অংশ বলতো, মহিলাদের নির্যাতনের একটা বিষয় বলতো। তো ওটাকে এই যে কমিউনাল লাইনে খেলার চেষ্টা করলো, তো গোটা রাজ্যের মানুষ যখন আমরা রাজ্যের মানুষকে নিয়ে
কমিউনাল লাইনটা ভাঙতে চেষ্টা করছি, এবং যেটা বিজেপি তৃণমূলও চাইছিল, তার অ্যাডভান্টেজ তারা নিল এই ভাগাভাগির। দেখো ওই যে রামনবমী কেন্দ্র করে বেলডাঙায় যে দাঙ্গা হাঙ্গামা করলো, সেটা তো অধীরবাবু এবং মুর্শিদাবাদ দুটো কিন্তু প্রভাব ফেললো, মুর্শিদাবাদ জেলাতেও, সেটা জঙ্গিপুরেও, সেটা 4টে থানার মধ্যে সীমাবদ্ধ হলো। কিন্তু বিজেপি এটা করলো, তার হিন্দু ভোটটাকে কনসোলিডেট করলো। আর বিজেপি যত হিন্দু ভোট কনসোলিডেট করলো, তখন মুসলমানরা তখন অন্যদিকে যে ফল ব্যাক আপন এটা হয়। এটাই তৃণমূল চাইছিল, তো সেটা আমরা তো চাইনি। এটা তো 2019 থেকে আপনারা বারবার বলেছেন এই বাইনারিটা ক্রিয়েট হয়েছে আজকে 2024 বলে যেতে হবে। 5 বছরে তো একই জায়গায় আটকে আছেন। মানে আমি যদি শতাংশের হিসাবে বলি, 19 বছর তোমার যখন বয়স ছিল তখন যে কথাগুলো বিশ্বাস করতে যা বলতে, এখন যা বয়স হচ্ছে 5 বছরে বোঝানো সম্ভব, সেই কথাগুলো তো তুমি বিশ্বাস করো, বলো। সবটা কি অ্যাচিভ করতে পেরেছো তা নয়, তার মধ্যে ছেড়ে দিতে হয় না, ধরে রাখতে হয়। বিজেপির ভোট পার্সেন্টেজ কমেনি, 38% ভোটে আটকে আছে। তৃণমূলের কমেছে উল্লেখযোগ্যভাবে। মানে এই যদি শতাংশের হিসাবে ভাবেন, বামেরা কোথায় হিসাবে আছে? মানে আমি বলতে চাইছি যে আপনি ভাঙতে পারলেন না 38%। আমরা যে সিট লড়লাম পার সিট সিপিআইএম অ্যাভারেজে, সেই ভোটটা আমাদের বেড়েছে। আমরা 31টা জায়গায় 23টা লড়লাম। 2, কংগ্রেসেরও বেড়েছে। 3, যেভাবে বিজেপি বাড়বে হইচই করে বারবার কথা বলেছিল, সেটাকে অ্যারেস্ট করা গেল। 4, বিজেপি আসন যেটা 35 বলে শুরু করেছিল, সেখানে কিছুতেই তারা যাওয়া হলো না। কিন্তু এই সবটাস থেকে এটা সিটে যেটা কনভার্ট করতে হয়, সেটা আমরা করতে পারলাম না। কারণ তুমি যদি দেখো 19-এ যা ভোট ছিল আমাদের, বা 21-এ, সেখান থেকে জেতার জন্য যে পার্সেন্টেজ লাগে, ইটস এ হিউজ গ্যাপ। তুমি এটা সুইং কত করবে? 5%, 10% ম্যাক্সিমাম। আমার ক্ষেত্রে 20%, 21% হয়েও তুমি তো অ্যাচিভেবল জায়গায় যেতে পারলে না। ইটস এ হিউজ 21% ভোট বাড়া। কিন্তু তোমাকে জেতার জন্য যে দরকার ছিল, তাহলে আমার তো অনেক লো বেস দিয়ে শুরু করেছি। এই লো বেস দিয়ে শুরু করার দুটো ক্ষতিকর দিক আছে। এক হচ্ছে লোকের ভাবনার মধ্যে নিয়ে আসা যে জিততে পারবে, নিজের কর্মীদের মধ্যে, এটা একটা কঠিন কাজ। কারণ আমি শুরু করছি, একটা গ্যাপ থাকে 1000, 2000, 10,000, 8,000, তখন সেটা একটা কনসিভ করতে পারে। আবার সাধারণ ভোটার যারা আছে, তাদের কাছে যখন বলে ভোট কাটছে এরা, এদের ভোট দিয়ে কী হবে, তখন সেটা সে পারসিভ করতে পারে না। আর তাহলে তো ওরা চাইছে বাইনারি করতে, এই জন্য তৃতীয় কেউ যাতে না আসে। তা সত্ত্বেও লোকে ভোট দেয়, সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হয়, সেই ভরসার জায়গাটাকে নিজেকে স্থাপন করতে হয়। আর সেই ইস্যুগুলো যা মানুষকে মুভ করছে, সেটাকে আইডেন্টিফাই করে তার উপর ফোকাস থাকতে হয়। এটার জন্য যে পেশাদারিত্ব লাগে আজকের দিনে, কারণ নির্বাচনটা এখন তো আগের মতো আমরা মিছিল করলাম, মিটিং করলাম, তাহলে হবে না। এক বুথ রক্ষা করতে হয়, তাহলে বুথ লেভেল অর্গানাইজেশন দেখতে হবে সেখানে আমাদের কোথায় ঘাটতি আছে। 2 হচ্ছে এই বুথের সঙ্গে ওপরে তালমেল করানো, সুর বাঁধা একসঙ্গে, সেখানে কতগুলো নেটওয়ার্কিং এবং কমিউনিকেশন, সেই দক্ষতা আমাদের আরও বাড়াতে হবে শিক্ষা নিয়ে। আর আমরা যেটা মেসেজিং করছি, যে ভাষ্য আমাদের তৈরি করছি, সেটা কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য করে করছি, মানুষকে ছুঁতে পারছে, এবং মানুষ সেটাকে গ্রহণ করে তার নির্বাচনের সিদ্ধান্তকে তার প্রতিফলিত ঘটছে। আর এখানে যে পুলিশকে, মস্তানকে, গুন্ডাকে, ভয়কে, ভীতিকে, লোককে, বিলি বন্দোবস্তকে ব্যবহার করে যে পরিমণ্ডল গড়ে উঠেছে বামেদের রাজনীতির জায়গায়, সেটা খুবই কঠিন। ধর এখানে এমন হয়েছে, বুথের মধ্যে ভেতরে হয়তো ভোট কাকে দিচ্ছেন আমরা দেখছি, আর বেরিয়ে গেলে বাইরে একটা বিরিয়ানি প্যাকেট দিয়ে দিচ্ছে, মানে ক্যারেক্টারিস্টিক পলিসি। তো এটাকে কীভাবে কাউন্টার করতে হবে, সবটাই, কোনোটাই এক নয়। কারণ আখিলেশ দেখো, তুমি বারবার হারতে হারতে তো হলো। আমাদের আন্ধ্রপ্রদেশে কেউ ভাবতে পেরেছিল যে চন্দ্রবাবু নাইডু কোন বেস থেকে শুরু করেছে? আবার তুমি ভোটের আগে সে ভাবতে পেরেছিলে যে উড়িষ্যায় নবীন পট্টনায়ক এরকম ভরাডুবি হবে? তো এটা একটা হয়েছে যে এইটুকু তোমাকে বিশ্বাস করতে হবে, কারুর কোনো ধরা বাধা নেই। আর নির্বাচনটা এই লোকসভা নির্বাচনে কোনো একটা ছকে হয়নি, স্টেট টু স্টেট ভ্যারি করেছে, কনস্টিটুয়েন্সি টু কনস্টিটুয়েন্সি ভ্যারি করেছে। আইএসএফ 4টে জায়গায় থার্ড হয়েছে, বারাসাত, জয়নগর, মথুরাপুর এবং বসিরহাট। 4টে কেন্দ্রেই আপনার আইএসএফকে ছাড়া বিভিন্ন ক্ষেত্রে চেষ্টা করেছেন, এই 4টে কেন্দ্রেই। আমার বক্তব্য ভালো, তুমি এটা সত্য কথাটা বললে, এটা জানা উচিত আইএসএফ এর সমর্থকদের ও মানুষকেও। তাহলে আমাদের অ্যাসেসমেন্ট ঠিক ছিল। আমরা বলেছিলাম এই 4টি প্লাস আরেকটি বলেছিলাম, যে ও যদি ডায়মন্ডে দাঁড়াতে চেয়েছিল, যে আমরা দিতে রাজি আছি, বা যদি ডায়মন্ডে না দাঁড়ায় তাহলে উলুবেড়িয়া মতো জায়গায়। আমি নিজে বলছি, বলছিলাম যে সব রিটার্ন আছে। তো ওরা বলেছিল আমরা 8টায় না 7টায় দাঁড়াবোই আর কি। কিন্তু আমার কাছে অ্যাসেসমেন্ট ছিল, জেতার মতো না হলেও বাম এবং আইএসএফ এর ভোট যুক্ত হলে, কংগ্রেস, বাম, আইএসএফ, গোটা রাজ্যে একটা যে প্রভাবটা পড়তো, আর এই 4টি আসনে ভালো লড়াই হতে পারতো।
এবং তার বিনিময়ে যাদবপুরে এই ভোট কাটাকাটি হতো না, এবং আবহাওয়াটা আরো ভালো হতো, এবং দীপশিতার কেন্দ্রেও সেটা ভালো হতো। এমনকি আমার কেন্দ্রে যদি আইএসএফ থাকলে আমি বললাম পাইনি আপনার না, কিন্তু আমরা তো এটাই বলেছিলাম, ওরা বলছে যাদবপুর এবং শ্রীরামপুরটা ছেড়ে দিতে হবে। সেখানে দেখা গেল ওই ক্লেমটা ওদের ঠিক ছিল না, বরঞ্চ বারাসাত, বসিরহাট, মথুরাপুর একটা ক্লেম ছিল এই তিনটেতে মূলত। না, আমি বলছি ভাঙড়েও প্রায় 70-75 হাজারের কাছাকাছি ভোট পেয়েছে আইএসএফ। আমার বক্তব্য যে আইএসএফ বর্জিত বাম এবার তো লড়লো, আইএসএফ কে ছাড়া লড়াটা। আইএসএফ বর্জিত বাম নয়, বামটা আইএসএফ বর্জিত, ওর বামফ্রন্টের অংশীদার নয়। না, আমি বলছি জোটটা, কংগ্রেস এবং আইএসএফ এইটাকে হলে অনেকটা ভালো হতো বলছি, এখনো বলছি, আমি তখনও বলেছি, ভোট চলাকালীন মাঝে বলেছি, আমরা বলছি আমরা স্টিচ করতে চাইছি, আমাদের একটা এমন জামা হলো তাতে হচ্ছে একটা হাতা জুড়লো না, সেই জামাটা লোকে ফিনিশ নেওয়ার তো ডেলিভারি নেবে না লোকে। 2026 শুধু হাতা নিয়ে নাতানাতি করলে হবে না। না, এই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে, আপনারা আরো বেশি অ্যানালাইসিস করবেন। 2026 মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন সিপিএম লস্ট কেস, একদম পরিষ্কার প্রেস কনফারেন্সে বলেছেন। সভ্য সমর্থকরা হয়তো ভাবতে শুরু করবেন মনোবল এই রেজাল্টে খারাপ হবেন। 2026-এ সিপিএম সত্যি লস্ট কেস। সভ্য সমর্থকরা তো এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কিছু বলেছেন বলেই তারা যেমন নাচতে পারে না, তারা ভেঙেও পড়বে না। কারণ উনি আজকে বলেননি, দূরবীন থেকে সিপিএম দেখা যেত না বলেছিলেন, এখানে দিয়ে শুরু করেছিলেন, মুখে লুকোপ্লাস লাগিয়ে রাখতে বলেছিলেন সিপিএম সম্পর্কে, এবং পার্টি অফিসগুলো হামলা করেছিলেন। টেলিভিশন চ্যানেল নিয়ে গিয়ে, তোমার মনে আছে, বিভিন্ন পার্টি অফিসের আশেপাশ থেকে সব অস্ত্র উদ্ধার করছিলেন। আর এখন যত বেআইনি অস্ত্র আছে তৃণমূলের পার্টি অফিসে, তৃণমূলের নেতাদের কাছে, সর্বত্র, হ্যাঁ, এখন তো কোনো মিডিয়া কোনো কথা বলছে না যে বেআইনি অস্ত্র উদ্ধার করো। তাহলে একটা মিথ্যাচার করেছেন, সেটা স্থাপিত হয়েছে, এবং তারপরেও তিনি এই গোটা ভোটে যত না বিজেপির গাল দিয়েছেন, তার থেকে বেশি সিপিএমকে গাল দিয়েছেন। বিজেপি এবং তৃণমূল, মোদি পর্যন্ত এসে সিপিএমকে গাল দিয়েছে। তার মানে সিপিএমের জ্বালাটা আছে, এক। আর দুই হচ্ছে, আমরা মুখ বন্ধ করে রাখিনি, সোচ্চার থাকবো, আন্দোলন সংগ্রাম থাকবে। আর চার হচ্ছে, সিপিএমের পার্টি অফিসে হামলা করে ছবি ভেঙে দিয়ে জ্যোতি বসুর, বা শহীদ বেদি ভেঙে দিয়ে, চেয়ার টেবিল ভেঙে দিয়ে সিপিএমের কাজকর্মকে বন্ধ করতে পারবে না। তাতে সিপিআইএমের যে কর্মী সমর্থকরা আছে, বিশেষত নতুন প্রজন্মের যারা এসছে, তারা ভয় তো পাবেই না, মুশড়ে যদি পড়তো তারা আবার চাঙ্গা হয়ে যাবে। এটাই নিয়ম। 2026 একদম খুব 1.5-2 বছরের একটা সময়কাল, আপনি কতটা আশাবাদী? যে তুমি নিজেই বলো, মমতাজি কেন আবার বলছেন লস্ট কেস? আমরা 19-এ 0 বললে, 21-এ 0 বললে, এইবারের ভোটে বাম এবং কংগ্রেস মিলে 11টা বিধানসভায় বিজেপি এবং তৃণমূল থেকে বেশি ভোট পাওয়া গেছে। তুই 26-এর কথা বলছিস, বিধানসভাটা আমি বললাম। আরও বেশ কয়েকটা হচ্ছে একদম নেক টু নেক। সেখানে আর একটা বড় অংশের জায়গায় দেখা গেল হয়তো যে আইএসএফ এর জন্য হচ্ছে তোমার একসঙ্গে থাকলে সেখানেও বেশি হয়ে যায়। আবার অনেক জায়গায় বিজেপিকে ভোট দিয়ে লোকে ভোটটা নষ্ট করেছে। কিন্তু আমরা তো কখনো বলিনি যে বিজেপি ভোট কাটছে। বিজেপি কেন বিজেপি কাটছে? কারণ আচ্ছা, প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে ভোটে দাঁড়ানোর। তাহলে তো অদ্ভুত কথা, 16টা আসনে উত্তরপ্রদেশে বিএসএফ এর প্রার্থী ছিল বলে বিজেপি জিতে গেল। আমাদের শুধু দেখতে হয় কে কাকে ব্যবহার করছে। এখানে তোমার গিয়ে বেশ এইবারে লোকসভা ভোটেও বেশ কয়েকটা জায়গায় দেখা যাবে যে ট্যাকটিক্যালি বিজেপি কোথাও সাইলেন্ট থেকেছে, তৃণমূল জিতেছে। এরকম একটা 5টা-6টা আসন আছে, এবং তারা যে কোনো সময় বিজেপি হতে পারে। এরকম গণ্ডগোলের বাজার অনেকে দেখছিল যে কি দাঁড়ায়, ফেন্সে দাঁড়িয়ে থাকে। আর এরকমও 6টা আসন আছে বিজেপির, যেখানে তৃণমূল সাহায্য না পেলে তারা জিততে পারতো না, তারাও এরকম ফেন্সে দাঁড়িয়ে আছে। সুতরাং লোকসভা স্পিকার, বিধানসভা স্পিকার যেরকম, তা এমন হবে, কী হবে আমি দেখতে হবে। যারা দাঁড়িয়ে পার্লামেন্টের মধ্যে হয়তো বিজেপি থাকলো, এখানে তৃণমূল হবে, বা পার্লামেন্টের মধ্যে তৃণমূল থাকলে এখানে বিজেপি হবে, এরকম হতে পারে। সম্পাদক হিসাবে একটা ভোটের লড়াই, লোকসভা ভোট 2026-এ আপনি হয়তো দায়িত্ব নিয়ে মানে পুরো বিষয়টা এগোবেন। এখন আমি দায়িত্বে আছি, কিন্তু আমাদের এর মধ্যে পার্টি সম্মেলন হবে এবছরে, পার্টি সম্মেলন ঠিক করে দায়িত্ব না। আপনি তো দায়িত্ব নিজে নিতে আগ্রহী, বিভিন্ন ক্ষেত্রে আপনি এগিয়ে যান, বিভিন্ন ক্ষেত্রে মানে পলিট ব্যুরো মেম্বার আছি, পার্টির রাজ্য সম্পাদকের সদস্য হিসেবে কাজ করেছি, রাজ্য সম্পাদক এখন আছি, আমার নতুন সম্মেলন হবে। না, আমার বক্তব্য 2026-এ কতটা আপনি প্রস্তুত যে বাম ঘুরে দাঁড়াবে, লস্ট কেস বাম? আমি অনেক আগেই বলেছি, নির্বাচনী প্রচারের সময় বলেছি যে আমাদের প্রজন্ম ক্রমাগত রাজনৈতিক এই জায়গা থেকে অপসৃয়মান,
বয়সের কারণে। আমরা তো বয়স ফিক্স করে দিয়েছি। কিন্তু আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের রাজ্য, আমাদের সম্প্রীতি, আমাদের সংস্কৃতি কারা দেখবে? এত আগে কেন বললাম যে নতুন এসে তাকে দীক্ষিত করতে হবে, শিক্ষিত করতে হবে, যদি কোথাও পুরো শিক্ষিত করতে হবে, ওরিয়েন্টেশন ঠিক করতে হবে, ভুলভ্রান্তি থাকলে কাটাতে হবে, আরও তাদেরকে শার্পন করতে হবে, আরও ধারালো করতে হবে, আরও মসৃণভাবে যাতে তাদের পথ সুগম হয় তার ব্যবস্থা আমাদের করতে হবে। কিন্তু নতুনদেরকে দায়িত্ব নিতে হবে, তারাই এগিয়ে আসবে। আর এখানেই সিপিআইএমের বাড়তি সুযোগটা আছে, কারণ এই প্রজন্মকে আমরা তৈরি করছি এবং তাদের মধ্যে অনেকেই তৈরি হয়ে রেডি আছে। মানে ক্যাপ্টেন মীনাক্ষী বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে এটা ভাইরাল হয়, সবাই কথা শুনতে আসেন, আপনার মতোই মীনাক্ষীরও বিভিন্ন জনসভায়। নতুন প্রজন্ম মানে আপনি কি বলছেন যে দুর্গাপুরে একজন বাচ্চা মেয়ে, তার বাবা পুলিং এজেন্ট হয়েছিল, ফিরোজা, সে আমি দেখলাম মীনাক্ষী গেছে প্রাইভেট একটা সংস্থা থেকে ঋণ নিয়ে 4টে সেলাই মেশিন নিয়ে, একটা ইন্টারলকিং মেশিন নিয়ে সে দর্জির কাজ করছিল, তো সব পুড়িয়ে দিয়েছে। আচ্ছা, একদিকে মুখ্যমন্ত্রী বলছেন চপ ভাজো, প্রধানমন্ত্রী বলছেন পকোড়া ভাজো, চাকরি বাকরি হবে না। আমি নিজে তুমি জানো সেলফ এমপ্লয়মেন্ট এবং টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্ট করতাম, এখনো করি, সেটা উৎসাহ দিই লোকজনকে। তাহলে 4টে মেশিন নিয়ে কাজ করছিল, 5টা মেশিন নিয়ে আরো 5জন, তাহলে তাহলে সার্ভিস সিকার থেকে সে জব প্রোভাইডার হয়েছিল, জব সিকার থেকে সেটা পুড়িয়ে দিল। আমরা বলেছি এই যে মীনাক্ষী কালকে ওখানে গেল, সে তো ওখানে প্রার্থী নয়, গেল তো ওই জেলা বলে, ওই জেলারও নেত্রী, উত্তর পশ্চিম বর্ধমান। আমরা বললাম ওখান থেকে লোকালি তোমরা যদি একটা মেশিন ব্যবস্থা করো, আমাদের রাজ্য কেন্দ্র থেকে আমরা আরেকটা মেশিন দেবো। অন্তত 4টে মেশিন ছিল তো, 2টো মেশিনই কিন্তু কাজটা ওখানেও শুরু করবে। তাহলে ধ্বংসটাই শেষ কথা বলবে না, ধ্বংস স্তূপের মধ্যে দাঁড়িয়ে নতুন অঙ্কুরোদ্গম দরকার। আপনার মনে হয় যে ক্যাপ্টেন মীনাক্ষীকে আরো বেশি 2026-এর সামনে সিপিআইএম বা মোহাম্মদ সেলিম কাউকে ইউজ করে না, মানে নির্বাচনী কাজে ইউজ করে না, না শব্দটা আলাদা হতে পারে, আর বলে নির্বাচনী কাজে ব্যবহার, বরঞ্চ অনেক ক্ষেত্রে হয় যে অনেকে এমন আছে, আরো অনেকে আছে যারা এই আন্দোলন সংগ্রামকে দিতে পারে, তাদের হয়তো আন্ডার ইউটিলাইজেশন হচ্ছে। আমরা চেষ্টা করব তাদেরকেও যাতে আরো বেশি কাজে লাগাতে পারি। কিন্তু আমি এটুকু তাদেরকে বলবো, আমি যেহেতু যুব আন্দোলন প্রাক্তন করেছি, যে রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করার সঙ্গে সঙ্গে কিছু গঠনমূলক কাজ করতে হবে, যেটা আগে একটু কথা বললাম, সামাজিক পরিবেশগত বিষয়গুলোকে আরো জোর দিতে হবে। তার সঙ্গে দাঁড়িয়ে বৃত্তি, পেশা এবং রোজগার আমাদের যুবরা যাতে কিছু করতে পারে, সেই ব্যাপারেও বিকল্প ভাবনা নিয়ে তাদেরকে উপযুক্ত করতে হবে। সেই কাজকেও এই যুব আন্দোলনের কর্মীদেরকে আমরা সেরকম পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে সাহায্য করব এবং বলবো যে তারা এই ব্যাপারে এগিয়ে আসুন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে মোহাম্মদ সেলিম যে কথাগুলো বলেন, শুনতে একটু আলাদা লাগলেও হয়তো বাস্তবসম্মত এবং ভবিষ্যতে দূরদর্শী কিছু কথাবার্তা। মানুষ ভোট বক্সে কবে রিফ্লেক্ট করবেন আমি জানি না, তবে বর্তমান প্রেক্ষাপটে খুব ইম্পর্টেন্ট, জরুরি এবং ধর্ম নিয়ে রাজনীতির বাইরেও সেই কথাগুলো মানুষকে আজও পুষ্ট করবেন বলেই আমার ধারণা। বাম লস্ট কেস প্রশ্নের উত্তর দিলেন মোহাম্মদ সেলিম। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরও। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।